Hello everyone. Today we will discuss about cytoskeleton. What is cytoskeleton? Cytoskeleton যদি আমরা দেখি তাহলে আমাদের উইদিন সাইটোপ্লাজম কিছু স্কেলেটাল স্ট্রাকচার থাকছে যেগুলো কি করছে সেলটাকে সাপোর্ট দিচ্ছে বা স্ট্রেংথ দিচ্ছে একই সঙ্গে সাইটোপ্লাজমের মধ্যে যে বিভিন্ন স্ট্রাকচার থাকে তাহলে সেই সাইটোপ্লাজমিক স্ট্রাকচারগুলোকে সাপোর্ট বা স্ট্রেংথ দিয়ে থাকে। তাহলে এদেরকে আমরা ওই জন্য বলছি সাইটোস্কেলেটন, অর্থাৎ অল দ্য skeletal structure which supports the cell as well as the structure present within cytoplasm called as cytoskeleton structure. তাহলে আমরা এই সাইটোস্কেলেটন নিয়ে আজকে ডিসকাস করব। সো our today's topic is cytoskeleton. cytoskeleton তাহলে আমরা সেই সাইটোস্কেলেটন নিয়েই ডিসকাস করব। তাহলে আমাদের সাইটোস্কেলেটন যদি দেখা যায় তাহলে সাইটো মিন্স উইদিন সাইটোপ্লাজম, স্কেলেটন মিন্স স্কেলেটাল স্ট্রাকচার। তাহলে যারাই প্রেজেন্ট থাকবে সেই স্ট্রাকচারগুলো তারা কিন্তু আমাদের সেলটাকে সাপোর্ট করবে বা সেলের মধ্যে বা আমাদের সাইটোপ্লাজমের মধ্যে যে বিভিন্ন স্ট্রাকচার আছে তাদেরকে সাপোর্ট দেবে। তাহলে সেটার জন্য এদেরকে নাম দেওয়া হচ্ছে সাইটোস্কেলেটন। তাহলে এদের স্কেলেটাল ফাংশনটাই মেইনলি আমরা দেখব। তো এবার আমরা যদি দেখি আমাদের সাইটোস্কেলেটন যদি দেখা যায় সাইটোপ্লাজমের মধ্যে আমরা দুই ধরনের দেখি। একটা হচ্ছে আমাদের মাইক্রো টিউবিউলস, আর একটা যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের মাইক্রো ফিলামেন্ট। তাহলে দুই ধরনের আমরা দেখছি, একটা হচ্ছে মাইক্রো টিউবিউলস, একটা হচ্ছে মাইক্রো ফিলামেন্ট। মাইক্রো টিউবিউলস যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের হলো পাইপ লাইক স্ট্রাকচার, পাইপ লাইক স্ট্রাকচার। তার মানে এখানে যদি আমরা ডায়াগ্রাম দেখাই তাহলে এরকম হবে। তাহলে এরকম পাইপের মতন স্ট্রাকচার, এরকম হলো হচ্ছে, এবং এখানে যদি দেখা যায় তাহলে ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে প্রস্থচ্ছেদ যদি নিই তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে এরকম ফাঁকা জায়গা পাচ্ছি। তাহলে এই যে গ্যাপটা ভিতরের যে ডায়ামিটারটা তাহলে ওটাকে আমরা কি বলা হয়েছে, লিউমেন। তাহলে ভিতরটাকে লিউমেন বা গহ্বর বলা হয়েছে। কিন্তু আমরা মাইক্রোফিলামেন্টে যদি আসি তাহলে আমাদের মাইক্রোফিলামেন্ট যেটা বলা হয়েছে, তাহলে মাইক্রোফিলামেন্ট হচ্ছে আমাদের সলিড রড লাইক স্ট্রাকচার। তাহলে আমরা এটা দেখাবো সলিড রড লাইক স্ট্রাকচার। এটা হচ্ছে সলিড রড লাইক স্ট্রাকচার। তাহলে এই ডায়াগ্রাম যদি আমরা দেখি তাহলে কেমন দেখবো, তাহলে এখানে আমরা দেখালাম, তাহলে এরকম কি হবে, সলিড হবে। তার মানে এর প্রস্থচ্ছেদ যদি আমি নিই তাহলে কি হবে, এরকম সম্পূর্ণ সলিড একটা রিং আমরা দেখতে পাবো। এই হচ্ছে আমাদের মাইক্রোফিলামেন্ট। তাহলে এটা সলিড রড লাইক স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের হলো পাইপ লাইক স্ট্রাকচার, অর্থাৎ এর মধ্যে কোনো লিউমেন নেই কিন্তু এর মধ্যে আমাদের লিউমেনটা থাকছে। তাহলে এই হচ্ছে বেসিক ডিফারেন্স। এবার যদি আমরা লোকেশনটা দেখি, লোকেশন, তাহলে আমরা এখানে কি দেখালাম, লোকেশনটা দেখালাম কোথায় অবস্থান করবে বা কোথায় পাবো আমরা। তাহলে সেটা যদি দেখা যায় তাহলে আমাদের মাইক্রো টিউবুলস আমরা পাবো কোথায়, আমরা যে অলরেডি সিলিয়ার ফ্লাজেলা পড়ে এসেছে সেখানে আমরা দেখেছি মাইক্রো টিউবুলস দ্বারা তার ফর্মেশন হয়েছে, অর্থাৎ আমাদের সিলিয়া ফ্লাজেলা, সেন্ট্রিওল, বেসাল গ্রানিউল, আবার আমাদের সেন্ট্রিওল থেকে যে স্পিন্ডেল ফাইবার ফর্মেশন হচ্ছে তার মধ্যেও থাকবে, স্পিন্ডেল ফাইবারের মধ্যেও পাবো। আবার যদি আমরা দেখি যে আমাদের অ্যাস্টার রে, সেখানে আমরা পাবো। একই সঙ্গে যদি দেখা যায় যে অ্যাক্সোনিম অফ স্পার্ম, তাহলে স্পার্মের ক্ষেত্রে যে অ্যাক্সোনিম পার্ট অর্থাৎ তার যে টেল পার্টটা তৈরি হচ্ছে স্পার্মের, তাহলে সেই ফ্লাজেলার মতন, তাহলে সেই যে গঠনটা তার মধ্যে যদি দেখা যায় তাহলে সেটা ডিস্টাল সেন্ট্রিওল থেকে তৈরি হয়। তো যাই হোক সেখানে আমরা কি দেখবো, মাইক্রোটিউবুলসের তৈরি সেই স্ট্রাকচারটা আমরা দেখবো। অর্থাৎ আমাদের এই যে স্ট্রাকচারগুলো এখানে বলা হলো সবই হচ্ছে মাইক্রোটিউবুলস দ্বারা তৈরি, এবং তাদের মেন ফাংশন যেটা হচ্ছে এই যে স্ট্রাকচারগুলো এখানে বলা হলো, তাহলে সিলিয়া ফ্লাজেলা তাদের কি করছিল, তাদের স্ট্রাকচারটা ফর্মেশন করছিল বা তাদের সেই কাঠামোটাকে ধরে রাখছিল, তাহলে স্কেলেটন রূপে কাজ করছে, একই সঙ্গে তাদের স্ট্রেংথ দিচ্ছে। এবং যদি দেখা যায় এরা সিলিয়া ফ্লাজেলা, যেমন আমাদের বেসাল গ্রানুল যদি দেখি আমরা তাহলে সিলিয়া ফ্লাজেলার ফর্মেশনও করছে, সঙ্গে তাদের কি করছে, মুভমেন্টও হেল্প করছে। তার মানে এদের মেন কাজ হচ্ছে সাপোর্টিভ বা স্কেলেটাল রূপে কাজ করছে। ওই জন্য আমরা সাইটোস্কেলেটনের একটা পার্ট কি করছি,
মাইক্রোটিউবুলস। তাহলে আমাদের এই যে স্ট্রাকচারগুলো বলা হয় যে সবার মধ্যে মাইক্রোটিউবুলস প্রেজেন্ট এবং তারা এই যে স্ট্রাকচারগুলো আছে তারা কি করছে, তাদেরকে সাপোর্ট দিচ্ছে। তাহলে এই যে আমরা সাইটোস্কেলেটনের মধ্যে এদেরকে কনসিডার করছি। এবার আমরা কম্পোজিশনে আসি। কম্পোজিশন যদি দেখা যায়, অর্থাৎ আমাদের মাইক্রোটিউবুলস কি দ্বারা ফর্মেশন হয়েছে, তাহলে সেটা মেইনলি আমাদের কি যদি দেখা যায় তাহলে টিউবুলিন প্রোটিন দ্বারা তৈরি। তাহলে মেইন আমরা কম্পোজিশন যদি দেখি তাহলে টিউবিউলিন প্রোটিন দ্বারা তৈরি হয়েছে। টিউবিউলিন প্রোটিনটা যদি দেখা যায় তাহলে এটা কেমন, এটা হচ্ছে আমাদের ডাইমেরিক প্রোটিন। ডাইমেরিক কেন, কারণ এটা দুটো সাবইউনিট আছে। যদি আমরা দেখি দুটো সাবইউনিট, একটা হচ্ছে আমাদের আলফা সাবইউনিট এবং অ্যানাদার যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে বিটা সাবইউনিট। তাহলে আমাদের এখানে আলফা এবং বিটা সাবইউনিট দ্বারা তৈরি হচ্ছে ডাইমেরিক টিউবিউলিন প্রোটিন। এই টিউবিউলিন প্রোটিনগুলো পরপর অ্যারেঞ্জ হয়ে তৈরি হচ্ছে আমাদের প্রোটোফিলামেন্ট। অর্থাৎ টিউবিউলিন প্রোটিন থেকে আমরা কি পাবো, প্রোটোফিলামেন্ট। তাহলে আমাদের টিউবিউলিন প্রোটিন থেকে আমরা কি খুঁজে পাবো বা কি তৈরি হবে, আমাদের প্রোটোফিলামেন্ট তৈরি হবে। তাহলে আমাদের সিলিয়ার ফ্লেজের স্ট্রাকচার অলরেডি দেখে এসেছি, তাহলে সেটাকে আমরা আরেকবার একটু রিপিট করি। তাহলে আমাদের প্রথমে যদি দেখা যায় যে প্রোটোফিলামেন্টটা কিভাবে ফর্মেশন হচ্ছে, আমরা যে কোনো একটা টিউবিউল দেখালাম, তাহলে এটা হচ্ছে আমাদের যে কোনো একটা টিউবিউল। তাহলে সেটা এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, সেটা তো ডিপেন্ড করছে আমাদের সিলিয়ার ফ্লেজেলা না সেন্ট্রাল বেসাল বডির স্ট্রাকচার আমরা পড়ছি তার উপরে। তো আমাদের এই যে পাইপ লাইক স্ট্রাকচারটা তৈরি হবে সেটা প্রোটোফিলামেন্ট দ্বারা তৈরি হবে। তাহলে সেটা যদি দেখানো যায় তাহলে আমরা এখানে আলফা বিটাকে অ্যারেঞ্জ করলাম এইভাবে, যেটা হচ্ছে আমাদের আলফা। তাহলে আলফাটা স্পাইরাল অ্যারেঞ্জ হচ্ছে। তারপরে যদি দেখা যায় তাহলে সেখানে কে অ্যারেঞ্জ হবে, আমাদের বিটাটা অ্যারেঞ্জ হবে। তাহলে এবার বিটাটা অ্যারেঞ্জ হবে। আবার আমরা আরেকটা রো আমরা আলফা দেখালাম, আরেকটা রো আমরা বিটা দেখালাম। তাহলে তার এরকম স্পাইরালি অ্যারেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের এটা হচ্ছে আলফা এবং এটা হচ্ছে আমাদের বিটা। তাহলে আলফা বিটা সাবইউনিটগুলো একসঙ্গে কম্বাইন করে দিলে আমাদের ব্লু এবং ব্ল্যাক দুটো একসঙ্গে কম্বাইন করে কি তৈরি করবে, একটা ডায়াবেটিক টিউবুলিন প্রোটিন তৈরি করবে। এই টিউবুলিন প্রোটিনগুলো পরপরে যদি অ্যারেঞ্জ হয়, তাহলে এবার যদি আমরা ওভারভিউ দেখি, তাহলে উপর থেকে যদি আমরা এটা দেখতাম, তাহলে এই ক্ষেত্রে যদি দেখতাম, তাহলে এইভাবে যদি দেখি, তাহলে এখানে আমরা কি পাবো, এই যে একটা আমাদের ফিলামেন্ট তৈরি হলো, তাহলে তার মধ্যে কি আছে, আলফা আছে, বিটা আছে। তাহলে আলফা বিটা পরপর সংযুক্ত হয়ে ডায়ামিক প্রোটিনগুলো কি তৈরি করেছে, পরপর সংযুক্ত হয়ে আমাদের একটা প্রোটোফিলামেন্ট তৈরি করেছে। তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোটোফিলামেন্ট। তাহলে তার পাশে যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা কি পাবো, আরো একটা প্রোটোফিলামেন্ট। তারপরে যদি দেখি তাহলে সেখানে আমরা কি পাবো, আরো একটা প্রোটোফিলামেন্ট। তাহলে এইভাবে কতগুলো আছে সেটা ডিপেন্ড করছে আমাদের টিউবিউলটা এ বি সি না সেন্টার। তাহলে আমরা যখন সিলিয়া পড়েছি, তাহলে যখন আমরা সিলিয়া পড়েছি, সিলিয়া অ্যান্ড ফ্লাজেলা যখন পড়েছি, তাহলে সেক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কি আছে, তাদের 9+2 অ্যারেঞ্জমেন্ট। তাহলে আমাদের এই দুটোর মধ্যে যেটা আমরা দেখেছি কি একটা C1 একটা C2, আর 9 এর মধ্যে আমরা যেটা দেখেছি তাহলে সেখানে কি ছিল, প্রত্যেকটা কি রূপে ছিল, ডাবলেট রূপে ছিল। অর্থাৎ একটা A একটা B টিউব, মানে একটা A ছিল তার সঙ্গে একটা কি ছিল, B এইভাবে কানেক্টেড ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের সিলিয়ার ফ্ল্যাজেলের ক্ষেত্রে। আবার যখন আমরা সেন্ট্রিওল অ্যান্ড বেসাল বডি আমরা পড়েছি, সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে তাদের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 9+0 অ্যারেঞ্জমেন্ট ছিল। তাহলে এখানে 9+2 ছিল, তাহলে 2 এর মধ্যে C1 C2 ছিল, প্রত্যেকের মধ্যে কটা করে ছিল, তাহলে C1 C2 যদি আমরা দেখাই তাহলে এটার মধ্যে ছিল 13টা, এটার মধ্যে ছিল আমাদের 13টা। অর্থাৎ C1 C2 13টা করে প্রোটোফিলামেন্ট দ্বারা তৈরি হয়েছে এবং 9 যেটা পেরিফেরাল ছিল সেটা হচ্ছে ডাবলেট রূপে ছিল, প্রত্যেকের মধ্যে A B টিউবিউল ছিল, এর মধ্যে ছিল 13টা প্রোটোফিলামেন্ট, বি এর মধ্যে ছিল 10টা প্রোটোফিলামেন্ট। কিন্তু যখন আমরা সেন্ট্রাল বেসাল বডি পড়েছিলাম 9+0 অ্যারেঞ্জমেন্ট, তাহলে 9টা পেরিফেরাল যেটা ছিল প্রত্যেকে কি রূপে ছিল, তাহলে আমরা প্রত্যেকে কি রূপে পেয়েছি, ট্রিপলেট রূপে পেয়েছি। ট্রিপলেট মানে সেখানে কি কি ছিল, তাহলে আমাদের সেখানে A ছিল, B ছিল এবং একই সঙ্গে C ছিল। তাহলে একটা A একটা B একটা C। তাহলে প্রোটোফিলামেন্ট যদি আমরা দেখি কতগুলো করেছিল, তাহলে এখানে ছিল আমাদের 13টা, এখানে ছিল 10টা, এখানে ছিল 10টা।
তাহলে কোন টিউবিউল তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করে প্রোটোফিলামেন্টটার সংখ্যাটা কম বেশি হবে। তাহলে আমরা যদি এ টিউবিউল বা আমাদের সেন্ট্রালের কথা বলি তাহলে সেখানে কতগুলো থাকবে, সেন্ট্রালে আমাদের 13টা করে থাকবে, বা এ টিউবিউল যদি বলি সেটা ট্রিপ্লেটেড হোক বা আমাদের ডাবলেটেড হোক তাহলে সেখানে 13টা করে প্রোটোফিলামেন্ট থাকবে। তাহলে প্রোটোফিলামেন্টটা কিভাবে ফর্মেশন হয়েছে, এইভাবে স্পাইরালে আমাদের আলফা বিটা যে টিউবুল প্রোটিনের সাবইউনিট আছে তার স্পাইরালে অ্যারেঞ্জ হয়েছে। তাহলে আমরা ওভারভিউ যদি দেখি, উপর থেকে একটা যদি দেখি তাহলে এরকম চেইন ফর্মেশন হয়েছে। তাহলে আলফা বিটা পরপর ডায়ামিড সংযুক্ত হয়ে তৈরি হয়েছে আমার এক একটা প্রোটোফিলামেন্ট। তাহলে সেই প্রোটোফিলামেন্ট গুলো এখানে অ্যারেঞ্জ হয়ে তৈরি হয়েছে আমাদের সেই টিউবুল। অর্থাৎ আমাদের এই যে এ বি সি যে টিউবুলই আমরা নিই বা সেন্ট্রাল যেটাই আমরা নিই তাহলে সেখানে কি হয়েছে, প্রোটোফিলামেন্ট গুলো অ্যারেঞ্জ হয়ে তাহলে কি তৈরি করেছে, তাহলে যদি এটা আমাদের এ টিউবুল বা সেন্ট্রাল হয়ে থাকে তাহলে 13টা করে থাকবে। তাহলে আমরা এখন কটা দেখাচ্ছি, 13টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে 13টা প্রোটোফিলামেন্ট থাকছে। তাহলে ধরে নাও এটা হচ্ছে আমাদের এ হতে পারে বা সেন্ট্রাল 1 আর সেন্ট্রাল 2, তাহলে যেটা 13টা করে প্রোটোফিলামেন্ট হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা টিউবুলের মধ্যে 13টা প্রোটোফিলামেন্ট থাকছে। এবারে ডায়ামিটার যদি আমরা দেখি তাহলে টোটাল ডায়ামিটার হচ্ছে 250 অ্যাংস্ট্রম। 250 অ্যাংস্ট্রম হচ্ছে টোটাল ডায়ামিটারটা। কিন্তু আমরা ভিতরে ডায়ামিটার যদি দেখি, অর্থাৎ ভিতরে লুমেন যেটা আছে ফাঁপা জায়গা যেটা আমরা বলছিলাম হলো পাইপ লাইক, তাহলে ভিতরের ওই ডায়ামিটারটা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের কত, 150 অ্যাংস্ট্রম। তাহলে ভিতরে হচ্ছে 150 অ্যাংস্ট্রম। তাহলে এবার যদি আমাদের দেখা যায় যে থিকনেস কতটা হবে, তাহলে আমাদের এই ওয়ালটা অর্থাৎ এই পাইপে আমরা টোটাল বাইরের ডায়ামিটার কতটা পেলাম, 250 অ্যাংস্ট্রম। ভিতরের যে এটা ফাঁপা জায়গা তার ডায়ামিটার কত পেলাম, 150। তাহলে আমাদের থিকনেস অফ ওয়াল অর্থাৎ ওই যে এ টিউবুলের প্রাচীরটা কতটা মোটা হবে সেটা কিন্তু আমাদের 50 অ্যাংস্ট্রম হবে। মানে এদিকে 50 এদিকে 50 মিলে হচ্ছে 100 আর মাঝখানে ভিতরটা আছে 150, তাহলে টোটাল হচ্ছে 250 অ্যাংস্ট্রম। তাহলে এইভাবে আমাদের প্রোটোফিলামেন্ট গুলো অ্যারেঞ্জ হয়ে টিউবুল ফর্মেশন করছে। এবং এই টিউবুল গুলো সিলিয়া ফ্ল্যাজেলা যদি হয় তাহলে 9+2 তে আমাদের এখানে ডাবলেট রূপে থাকবে পেরিফ্রিতে, সেন্ট্রালে থাকবে তাহলে সিয়ার রূপে, এবং যদি আমাদের সেন্ট্রিওল বেসাল বডি হয়ে থাকে তাহলে সেখানে 9+0 অ্যারেঞ্জ হবে এবং সবাই পেরিফেরালে থাকবে। সেন্ট্রালে একটা সেন্ট্রাল হাব থাকবে এবং সেখানে আমাদের পেরিফেরালে এ বি সি রূপে থাকবে। এবং তারা দেখেছে যে এর সঙ্গে সি কানেক্টেড, বা এখানে যদি দেখে থাকি তাহলে এর সঙ্গে বি কানেক্টেড আছে পরবর্তী যে আমাদের মাইক্রোটিউবুলস আছে তার সঙ্গে। তাহলে এইভাবে আমাদের মাইক্রোটিউবুলস অ্যারেঞ্জ হয়েছে। তাহলে যেভাবে অ্যারেঞ্জ হোক তাদের কম্পোজিশন মেইনলি হচ্ছে টিউবুলিন প্রোটিন, সেই জন্য নাম দেওয়া হচ্ছে টিউবুলস, এবং মাইক্রো স্ট্রাকচার সেই জন্য হচ্ছে মাইক্রোটিউবুলস, এবং এদের মেইন ফাংশন হচ্ছে যতগুলো স্ট্রাকচার এটা দিয়ে ফর্মেশন হয়েছে তাদের সাপোর্ট করা। তাহলে সেই জন্য সাইটোপ্লাজমের মধ্যে যে স্ট্রাকচারগুলো আমরা দেখছি তাহলে সিলিয়া ফ্ল্যাজেলা, সেন্ট্রিওল বেসাল বডি, স্ট্রাটে যেটাই দেখছি তাহলে সবগুলোকে সাপোর্ট দিচ্ছে বা স্ট্রেংথ দিচ্ছে, সেই জন্য এটাকে বলা হয়েছে কি সাইটোস্কেলিটন। তাহলে সাইটোস্কেলিটন স্ট্রাকচার আরেকটা পার্ট বা আরেকটা টাইপ আমরা যেটা দেখেছি মাইক্রোফিলামেন্ট। তাহলে আমরা সেখানে চলে যাই, এটা হচ্ছে সলিড রড লাইক স্ট্রাকচার, কোনো লুমেন বা গহ্বর থাকছে না। তাহলে এটার লোকেশন যদি আমরা দেখি তাহলে এই ক্ষেত্রে আমরা লোকেশন দেখালাম। তাহলে এখানে যদি লোকেশন বলি তাহলে কোথায় পাওয়া যাবে, তাহলে মেইনলি যদি আমরা দেখি তাহলে আমাদের মাইক্রোভিলাইতে পাবো, মাইক্রোভিলাইতে পাবো, সাইটোপ্লাজমে পাবো, ভেসিকেলে পাবো। আবার যদি আমরা দেখি তাহলে আমাদের ভেসিকেল বলতে পারি বা আমাদের সিউডোপোর সেখানে পাবো। একই সঙ্গে যদি দেখা যায় তাহলে আমাদের মাসেল সেলও পাবো। তাহলে আমাদের এই জায়গাগুলোতে আমরা কি পাবো, মাইক্রোফিলামেন্ট পাবো। তার এখানে যে সাইটোস্কেলেটন স্ট্রাকচার থাকবে সেটাও সাপোর্ট দেবে, মেইন ফাংশন তার সাপোর্টই দেওয়া বা স্ট্রেন্থ দেওয়া, কিন্তু সেটা কি সলিড হবে। তাহলে সেইগুলো আমরা দেখবো। তাহলে এবারে কম্পোজিশনে যদি আসি, নেক্সট কম্পোজিশন যদি দেখা যায় তাহলে আমাদের মাইক্রোটিউবুলস তৈরি হয়েছিল টিউবুলিন প্রোটিন দ্বারা, কিন্তু এটা যদি আমরা দেখি মেইনলি আমাদের অ্যাক্টিন প্রোটিন দ্বারা তৈরি হবে, এবং সাম যদি আমরা দেখি কিছু আমাদের মায়োসিন প্রোটিন থাকবে। তাহলে কিছু মানে বেশিরভাগটা হচ্ছে অ্যাক্টিন প্রোটিন, কিছু হচ্ছে মায়োসিন প্রোটিন। তাহলে আমরা অ্যাক্টিনটাকে যদি দেখাই তাহলে আমাদের অ্যাক্টিনটাকে যদি এখানে দেখাই তাহলে অ্যাক্টিন প্রোটিনটা কিভাবে ফর্মেশন হয়েছে, তাহলে প্রথমে আমরা এখানে কি পাবো, জি অ্যাক্টিন। তো জি অ্যাক্টিন হচ্ছে কেমন, জি অ্যাক্টিন হচ্ছে আমাদের এরকম গ্লোবিউলার স্ট্রাকচার, এরকম দানাদার বা গ্রানুলের মতো স্ট্রাকচার। তাহলে সেই জি অ্যাক্টিন গুলো যদি আমরা এখানে পরপর দেখাই, জি অ্যাক্টিন গুলো যদি অ্যারেঞ্জ হয়
তাহলে এখানে জি অ্যাক্টিন গুলো যদি অ্যারেঞ্জ হয় তাহলে পরপর অ্যারেঞ্জ হয়ে গেল জি অ্যাক্টিন গুলো। তাহলে এখানে যে ফিলামেন্টাস বা ফাইব্রাস স্ট্রাকচার আমরা পাবো, তাহলে এখানে কি পেয়ে গেলাম, জি অ্যাক্টিন গুলো পরপর অ্যারেঞ্জ হয়ে গেল। তখন এটাকে আমরা কি বলছি, এফ অ্যাক্টিন ফিলামেন্টাস বা ফাইব্রাস অ্যাক্টিন বলতে পারো, এফ অ্যাক্টিন। তাহলে এই যে অ্যাক্টিনের ফিতে তৈরি হলো সেই অ্যাক্টিন প্রোটিনটাই মেইনলি এখানে কি রড লাইক স্ট্রাকচারটা ফরমেশন করছে। তাহলে এখানে কোনো আমরা লুমেন দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে আলফা বিটা অ্যারেঞ্জ হয়েছিল, কিন্তু তারা প্রোটোপ্লাজম তৈরি করেছিল এবং ভিতরটা ফাঁপা ছিল, সেই জন্য সেখানে আমরা লুমেন বা গহ্বর পেয়েছি পাইপ লাইক, কিন্তু এখানে সলিড হবে। তাহলে এই ক্ষেত্রে ফিলামেন্টাস যে স্ট্রাকচারটা সেটাই রড লাইক স্ট্রাকচারটা তৈরি করছে, এইভাবে জি অ্যাক্টিন গুলো পরপর সংযুক্ত হয়ে। তাহলে এখানে ফিলামেন্ট লাইক স্ট্রাকচার তৈরি করছে বলে এটাকে আমরা ফিলামেন্টাস বা ফাইব্রাস এফ অ্যাক্টিন বলে থাকি। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্টিন প্রোটিনের স্ট্রাকচার। মায়োসিন যদি দেখানো যায়, মায়োসিন যদি দেখানো যায় তাহলে তার টেল পার্ট থাকে এরকম আর সঙ্গে এরকম হেড পার্ট থাকে। তাহলে মায়োসিনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে একটা আমাদের টেল পার্ট থাকবে আর একটা আমাদের হেড পার্ট থাকবে। তাহলে আমাদের এই মায়োসিনটা মেইনলি মানে অ্যাক্টিন থাকবে মেইনলি সবগুলোতে, এবং যদি আমরা মাসেলে যাই তাহলে সেখানে অ্যাক্টিন প্লাস মায়োসিন দুটোই থাকবে। এবং মায়োসিন যদি দেখা যায় একটা টেল পার্ট একটা হেড পার্ট দ্বারা সে তৈরি। তো এটা এইভাবে অ্যারেঞ্জ একই রকম কি তৈরি করবে, মাইক্রোফিলামেন্ট তৈরি করবে। তাহলে এবারে আমরা যে এক্সাম্পল গুলো দিলাম যে মাইক্রোফিলাই, সাইটোপ্লাজম, ভেসিকল বা সিউডোপোড, এইগুলোতে আমরা দেখতে পাবো তাহলে সেখানে কিভাবে স্ট্রেংথ বা সাপোর্টটা দিচ্ছে দেখা যায়। তাহলে আমরা মাইক্রোফিলাই যদি দেখাই তাহলে আমাদের সেই এপিথেলিয়াল সেল যদি দেখানো যায় তাহলে আমরা একটাকেই দেখাচ্ছি। তাহলে এখানে কি ছিল আমাদের এপিথেলিয়াল বা আবরণী করার পর যেগুলো ছিল ফ্রি এন্ডে মডিফিকেশন দেখেছিলাম আমরা প্লাজমোনিক মডিফিকেশনের সময়। তাহলে এই যে মডিফিকেশন হয়েছে ফিঙ্গার লাইক প্রজেকশন যেটা হয়েছে, তাহলে এটাকে কি বলা হয়েছিল আমাদের, তাহলে এখানে নিউক্লিয়াস থাকবে লার্জ, এরকম মাইক্রোভিলাই স্ট্রাকচার ফর্মেশন হয়েছিল যেটা আমাদের অ্যাবজর্পশন বা শোষণের জন্য সারফেস এরিয়াটা বাড়িয়ে দিয়েছে। তাহলে এরকম প্লেন যদি হতো তাহলে এখান থেকে শোষণটা কম হবে, যদি এরকম আমাদের ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে তাহলে কি হচ্ছে সারফেস এরিয়াটা অনেক ইনক্রিজ করে যাচ্ছে। তাহলে যত বেশি সারফেস এরিয়া হবে অ্যাবজর্পশন বা শোষণটা তত বেশি হবে। যেমন আমাদের ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্তের মধ্যে যদি দেখা যায় এরকম মাইক্রোভিলাই যুক্ত কোষ দেখতে পাবো। তাহলে এই মাইক্রোভিলাই স্ট্রাকচারটা যদি আমি এইভাবে তৈরি করলাম সেগুলো টিকে থাকলো না, তাহলে কি হবে, সারফেস এরিয়া ডিক্রিজ করে যাবে। তাহলে সেটাকে ধরে রাখার জন্য আমরা যেখানে মাইক্রো ফিলামেন্টের কথা বলছি, তাহলে সেই মাইক্রোফিলামেন্ট কি করবে, এই যে ফিঙ্গার লাইক স্ট্রাকচারগুলোকে সাপোর্ট দেবে। তাহলে ভিতর থেকে সাপোর্ট দিচ্ছে। তাহলে সাইটোপ্লাজম থেকে কি করলো, এই যে স্ট্রাকচার মাইক্রোফিলাই সেটা যাতে তার স্ট্রাকচার বা শেপটা মেইনটেইন করা যায় সেটাকে কন্ট্রোল করলো, সেই জন্য এটাকে বলা হচ্ছে আবারও সাইটোস্কেলিটন। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে থেকে স্কেলিটন বা কাঠামো রূপে সে কাজ করছে। তারপর আমরা আরেকটা কি বলেছি, ভেসিকল বা সিউডোপোডিয়া ফর্মেশনের সময়। তাহলে আমাদের অ্যামিবার ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমরা দেখাচ্ছি যে কোনো একটা সাবস্ট্রামের উপর দিয়ে যখন সে যাচ্ছে, কোনো একটা ভিত্তির উপর দিয়ে সে যখন যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের নিচেরটা আমরা ভিত্তি কোষ দেখিয়ে দিলাম বা ভিত্তি পর্দা। তো এবারে অ্যামিবা যদি দেখানো যায় তাহলে তার ক্ষেত্রে আমরা এখানে দেখালাম তাহলে এই অ্যামিবার ক্ষেত্রে যদি দেখা যায় এখানে যে সিউডোপোডিয়া ফর্মেশন হলো তার স্ট্রাকচারটাকে টিকিয়ে রাখতে হবে, তার জন্য কি হবে, সাইটোস্কেলিটন স্ট্রাকচার এসে কি করবে, এই স্ট্রাকচারগুলোকে ধরে রাখবে। তাহলে এইভাবে তাহলে আবারও কি করছে, এই সিউডোপোডিয়া যেগুলো ফর্মেশন হয় সেগুলোকে সাপোর্ট দিচ্ছে। আর কোথায় আমরা দেখতে পাবো, আমাদের মাসেল সেলের মধ্যে। তাহলে মাসেল সেলের মধ্যে একই সঙ্গে এরা সাপোর্টও দেয়, সঙ্গে কি করে আমাদের অ্যাক্টিন মায়োসিন এরা কি তৈরি করে, সার্কোমিয়ার তৈরি করে একটা ইউনিট, যেটা হচ্ছে আমাদের মাসেল কন্ট্রাকশনের একক বা আমরা ইউনিট বলতে পারি। তাহলে সেটা পেশি সংকোচনেও সাহায্য করছে। তাহলে মূল কাজ হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের মধ্যে যতগুলো স্ট্রাকচার আমরা দেখছি সেটা এইগুলো হতে পারে বা আমাদের এইগুলো হতে পারে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কি করছে, আমাদের এই যে মাইক্রোটিউবুলস হতে পারে বা মাইক্রোফিলামেন্ট, কেউ বা টিউবুলিন প্রোটিন দ্বারা তৈরি হতে পারে, কেউ বা আমাদের অ্যাক্টিন প্রোটিন দ্বারা তৈরি হতে পারে। তাহলে আলটিমেটলি তারা কি করছে, সাইটোপ্লাজমের মধ্যে থেকে তাহলে ভিতর থেকে সাপোর্ট দিচ্ছে। একই রকম আমরা একটা কোষ যদি দেখাতাম, এটা যদি একটা আমাদের কোষ হতো, তাহলে আমরা যখন প্রথম দিকে প্লান্ট সেল, অ্যানিমাল সেল, ইউক্যারিওটিক সেলের স্ট্রাকচার বলেছি, তাহলে এখানে আমাদের কি আছে, ডাবল মেমব্রেনাস নিউক্লিয়াস প্রেজেন্ট থাকছে এবং এখানে আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল। তো এবারে আমরা ভিতরে কিছু এরকম ফিলামেন্টাস স্ট্রাকচার দেখেছিলাম সেই ছবিতে। তাহলে এখানে এইগুলোকে আমরা লেবেলিং করেছিলাম কি, আমাদের মাইক্রো ফিলামেন্ট। তাহলে এখানেও কিন্তু সেই মাইক্রো ফিলামেন্ট আমরা দেখতে পাচ্ছি। সেলের মধ্যে কি করছে, সাইটোপ্লাজমের মধ্যে থেকে ওখানে কি করছে, সাইটোপ্লাজমটাকে সাপোর্ট করছে, অর্থাৎ সেলটাকে সাপোর্ট করছে। তাহলে এদের মেইন ফাংশন, তাহলে আবারও বলছি, তাহলে কি করা, সেলটাকে সাপোর্ট বা স্ট্রেংথ দেওয়া, একই সঙ্গে সাইটোপ্লাজমের মধ্যে যে কাঠামোগুলো থাকছে বা বিভিন্ন স্ট্রাকচার থাকছে তাদের স্ট্রাকচারটাকে স্কেলেটাল রূপে ধরে রাখছে। তাহলে আমাদের এই সাইটোস্কেলিটন সেটা মাইক্রোটিউবুলস আর
মাইক্রোপ্যারেন্ট, সেই জন্য আমরা কি বলেছি তাদেরকে সাইটোস্কেলেটন। এই হচ্ছে আমাদের সাইটোস্কেলেটন সম্পর্কিত ডিটেলস ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।